আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি আমার কোনো ধরনের কন্টেন্ট, কোনো ধরনের ভিডিও আপনাদের কাছে যে পুরোটা দেখার অনুরোধ করি না, অথবা কখনো সাবস্ক্রাইব করার কথা বলি না, বলার প্রশ্নই ওঠে না। এগুলো আপনাদের নিজস্ব বিষয়, একান্ত নিজস্ব বিষয়। তবে আজকের এই কন্টেন্টটি বিশেষভাবে অনুরোধ করছি সম্পূর্ণটা দেখার জন্য। তার কারণ এটি সম্পূর্ণ না দেখলে এই ভিডিওর যে মেসেজ, যে গুরুত্ব, সেটি বোঝা সম্ভব নয়। এবং অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মেসেজ এর মধ্যে রয়েছে বলে আমি মনে করি। বিষয়টি হচ্ছে যে ইলন মাস্কের স্টারলিংকের কারণে ভয়ঙ্কর নিরাপত্তা ঝুঁকির মধ্যে যেতে চলেছে বাংলাদেশ। এবং এই ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকার পরেও রহস্যজনক কারণে জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে খোদ আমাদের সরকার বাংলাদেশকে এই ধরনের ভয়াবহ নিরাপত্তাহীনতার ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। ঠিক এই ধরনের একটি চিঠি আমার হাতে এসেছে, আমি সেটি আপনাদের একটু দেখাতে চাই এবং একটু বলে রাখতে চাই। অতি সাম্প্রতিক সময় বাংলাদেশের তুমুলভাবে বিতর্কিত যে বিষয় দুই তিনটি রয়েছে, তার মধ্যে একটি মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে কথিত মানবিক করিডর দেওয়ার বিষয়। এটি তার সঙ্গেও ওতপ্রোতভাবে সম্পৃক্ত বলে আমার কাছে মনে হচ্ছে। একটু মনে করিয়ে দিই যে গত কয়েক মাস আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ইলন মাস্ককে চিঠি লিখেছিলেন তার স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য যাবতীয় যা করার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হবে এবং 90 দিনের মধ্যে তারা ইন্টারনেট সেবা দিতে পারে সেই ব্যবস্থা তারা করবে। এবং সেটি করা হয়েছিল কোনো ধরনের ফর্মালিটি ছাড়াই। বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে লাইসেন্স দেওয়া হয় এবং সেটি নিয়েও আমি প্রশ্ন তুলেছিলাম এর পেছনে বিশেষ কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক ইস্যু জড়িয়ে রয়েছে কিনা। তো যাই হোক, সেই লাইসেন্স দেওয়ার পরে এখন লাইসেন্সের যে শর্তগুলো, সবচেয়ে বড় বড় যে শর্তগুলো, সেইগুলো এখন সেগুলো ধার ধারছে না স্টারলিংক। কোনো ধরনের নিয়ম নীতি তারা তোয়াক্কা করছে না। এবং এই যে নিয়ম নীতি তোয়াক্কা না করা, সেটির কারণে দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে পারে, পাচার হতে পারে। কিভাবে হতে পারে সেটি বুঝতে গেলে আমাদেরকে লাইসেন্স দেওয়ার যে গাইডলাইনের মধ্যে যে শর্তগুলো রয়েছে, তার মধ্যে দুই একটি খুব ছোট করে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই গাইডলাইনের সেকশন 15 অনুযায়ী চুক্তিবদ্ধ যে কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগে আর্থ স্টেশন নির্মাণ করতে হবে। বাংলাদেশের যে কোনো ধরনের ডাটা ট্রাফিক আমাদের দেশের ইন্টারন্যাশনাল গেটওয়ে হয়ে পাস করতে হবে। সেকশন 26(4) অনুযায়ী অবশ্যই লফুল ইন্টারসেপশন বা আইনগত যে বাধা, সেটি মেনটেন করতে হবে। অর্থাৎ সংক্ষেপে যেটিকে বলা হয় LI এর সুযোগ রাখতে হবে। LI বা লফুল ইন্টারসেপশনের উদ্দেশ্য হচ্ছে ডাটা ট্রাফিক মনিটরিং করার জন্য DPI নামে আমাদের একটি স্থাপনা রয়েছে, যার মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে ওই প্রতিষ্ঠানগুলোকে ট্রাফিক পাস করতে হবে। এই হচ্ছে মোটা দাগে যে গাইডলাইন রয়েছে তার দুটি শর্ত। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে যে কোনো ধরনের স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ তথ্য যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ধরেন এক্ষেত্রে স্টারলিংক নিয়ে আলোচনা করছি, স্টারলিংক যাতে অন্য কোথাও পাচার করছে কিনা সেটি সহজে বাংলাদেশ কর্তৃপক্ষ বা BTRC মনিটরিং করতে পারে BTRC মাধ্যমে। এবং এই DPI বাংলাদেশের IIG অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের সঙ্গে সম্পৃক্ত। আমাদের একটু টার্মসগুলো খেয়াল রাখা দরকার। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের সঙ্গে সম্পৃক্ত DPI। কিন্তু ইলন মাস্কের স্টারলিংক BTRCর সঙ্গে দেন দরবার করছে যে না, তারা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে ডাটা পাস করবে না। তারা কি করতে চায়? তারা IPLC অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজ সার্কিটের মাধ্যমে সিঙ্গাপুর এবং ওমানে ডাটা ট্রান্সফার করবে। কিন্তু DPI তো আর IPLCর সঙ্গে সম্পৃক্ত নয়। DPI হচ্ছে IIGর সঙ্গে সম্পৃক্ত, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। তারা কেন করতে চাচ্ছে? খুব সহজে আমরা ধরে নিতে পারি তাদের আসল দ্রব্যসন্ধি হচ্ছে তারা বাংলাদেশের DPI সিস্টেমকে পাশ কাটিয়ে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজ সার্কিট IPLCর মাধ্যমে ডাটা পাস করতে চায়, যাতে আমরা কোনো ধরনের মনিটরিং করতে না পারি। এবং এই যে দুটি
সেকশনে কথা বললাম, গাইডলাইনে এ বিষয়ে দেন দরবার করছে বিটিআরসির সঙ্গে স্টার্লিং। বিটিআরসি রাজি হচ্ছে না। তারা কি করলো, রহস্যজনক কারণে খুবই জরুরি ভিত্তিতে, তাদের ভাষায় খুব জরুরি ভিত্তিতে তারা তাদের কার্যক্রম শুরু করতে চায়। এই জন্য বিটিআরসি কে পাশ কাটিয়ে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের কাছে একটি চিঠি দেয় তারা আনুষ্ঠানিকভাবে। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যাই হোক, এটি তার কাছে পার্সোনালি দেওয়া হয়। যে সেখানে লেখা হয় 13 মে থেকে তারা পরীক্ষামূলকভাবে কমার্শিয়াল টেস্টে যেতে চায়। খেয়াল করবেন যে চিঠিতে স্পষ্ট করে লেখা রয়েছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, তারা কমার্শিয়াল টেস্টে যেতে চায় 13 মে থেকে। এবং ফয়েজ আহমেদ তোয়েব সাহেব 90 দিনের জন্য সেই চিঠিতে অনুমোদন দিয়েছেন। এখানে তার সিল স্বাক্ষর সিগনেচার রয়েছে। কিন্তু বাস্তবতা তো নিশ্চয়ই ভিন্ন। কমার্শিয়াল টেস্টে কি তারা গিয়েছে? কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগত পর্যায়ে কেউ কি এটি ব্যবহার করছে যে এটি কমার্শিয়াল টেস্ট? তাহলে তারা কি করছে? এবং তারা যে শর্ত দিয়েছে যে 90 দিন তারা এটি তাদের কার্যক্রম চালিয়ে নিতে চায় এবং 90 দিনের মধ্যে আর্থ স্টেশন তারা স্থাপন করবে। আমরা তো কোনো টেকনিক্যাল পার্সন নই, যারা এ বিষয়ে বিশেষজ্ঞ নিশ্চয় তারা ভালো বলতে পারবেন। তারপরে আমরা এটুকু চোখ বন্ধ করে বলে দিতে পারি যে 90 দিনের মধ্যে কোনো ধরনের কোনো আর্থ স্টেশন স্থাপন করা সম্ভব নয়। এটি করতে ন্যূনতম 6 মাস থেকে 1 বছর লাগার কথা। তাহলে তারা কি করছে? উদ্দেশ্য কি হতে পারে? এবং নিঃসন্দেহে এখানে সংশয় সন্দেহের যথেষ্ট কারণ আছে যে তারা আমাদের সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশ বিরোধী যে কোনো তথ্য আমেরিকার স্বার্থে, যুক্তরাষ্ট্রের স্বার্থে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য তারা পাচার করে নিয়ে যেতে পারে। যেহেতু আমাদের মনিটরিং এর কোনো উপায় থাকছে না, তারা নিয়মিতভাবে যে কোনো স্টিল ছবি হোক, ভিডিও ফুটেজ হোক, সেগুলো তারা পাস করতে পারে। যেমন আমাদের পার্বত্য অঞ্চল, আমাদের সমুদ্র বন্দর, বঙ্গোপসাগরে যে নৌযানগুলো চলাচল করে সেগুলো তথ্য, ভিডিও ফুটেজ, ছবি তারা পাস করতে পারে। এবং আমি আরাকান আর্মির কথা বলছিলাম, তারা যে কোনো ধরনের মনিটরিং এর ব্যবস্থা রাখতে দিতে চাইলো না বা আমরা রাখতে পারলাম না, এর মাধ্যমে আরাকান আর্মি যে স্টারলিংকের ডিভাইস ব্যবহার করছে না, স্টারলিংকের ডিভাইস ব্যবহার করে তারা যে কোনো ধরনের জঙ্গিবাদী কার্যক্রম অথবা যে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হবে না, সে বিষয়ে আমরা নিশ্চিত হব কিভাবে? উদাহরণ হিসেবে যদি আমি তুলে ধরি, 2024 সেপ্টেম্বরে আপনাদের মনে আছে ভারতের মণিপুরে যখন জাতিগত সংঘাত শুরু হলো কুকি এবং মেইতেই গোষ্ঠীর মধ্যে, তখন সেই রাজ্যের দায়িত্বরত পুলিশ সদস্যরা একের পর এক তল্লাশি চালাচ্ছিল এবং এই তল্লাশি চালানোর সময় অনেক ধরনের আগ্নেয়াস্ত্র তারা উদ্ধার করলো এবং একই সঙ্গে সেখানে স্টারলিংকের ডিভাইস পাওয়া গিয়েছিল। এবং সেই ডিভাইস ব্যবহার করে ভারতের মণিপুরের জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত তারা খুব সহজেই যে কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে আসছিল। এখন এটি বাংলাদেশে এইভাবে ব্যবহারের কারণে যদি কোনো ধরনের জঙ্গিবাদী কার্যক্রমে এই ডিভাইসগুলো ব্যবহার করা হয় অথবা আরাকান আর্মি তাদের স্বার্থে এই ডিভাইসগুলো ব্যবহার করে, তাদের স্বার্থে মানে যুক্তরাষ্ট্রের যেই বার্মা অ্যাক্ট রয়েছে, যেই বার্মা অ্যাক্টকে সামনে রেখে তারা কথিত মানবিক করিডোরের দাবি জানিয়ে আসছিল, সে ধরনের কোনো কার্যক্রম শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? আমরা জানি না আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার কি উদ্দেশ্যে, কি কারণে, কি স্বার্থে এটির অনুমোদন এইভাবে দিয়ে দিয়েছে।